ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ কি? ওয়াকার নামে পাকিস্তানের একজন ক্রিকেটার ছিল, মনে আছে? ফাস্ট বলার, ইয়র্কার করতেন, ইয়র্কারের জনক বলা যায় তাকে। হ্যাঁ, ইয়র্কারের সুলতান। ব্যাট ভেঙে ফেলতেন, স্টাম্প ভেঙে ফেলতেন। আপনারা কি চেনেন তাকে? ওয়াকার ইউনুস তার নাম। তাকে দেখতে অনেকটা ফিলারের মতো লাগতো, যমুনা নদীর যমুনা ব্রিজের ফিলারের মতো বা পদ্মা সেতুর ফিলারের মতো হেভি লাগতো। সে যখন বল করতো গ্যালারিকে হাউহুয়া করে উঠতো। যাই হোক, আমরা আমাদের দেশের ওয়াকারের কথা বলি। ওয়াকারের ভবিষ্যৎ কি? আচ্ছা, এই ভিডিও যারা শুনছেন তাদের মধ্যে কি কেউ জ্যোতিষী আছেন বা অল্প স্বল্প হাত দেখতে পারেন? হ্যাঁ, আমি আগে সামান্য পারতাম। চিটাগাং ইউনিভার্সিটিতে গিয়ে একবার হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে চাকমা গণকের বাড়িতে উঠেছিলাম। খুব ভয় পাচ্ছিলাম মেরে ফেলে কিনা। সে আমাকে শিখিয়েছিল। আচ্ছা, যাই হোক, ওয়াকারের ভবিষ্যৎ কি? সাধারণত মানুষের ভাগ্য নির্ধারিত হয় কর্মের ভিত্তিতে। সাধারণত কর্মের ভিত্তিতে দুই একজন মানুষ থাকে খুব সৌভাগ্যবান হয়, যাদের ভাগ্য কর্মের বাইরে গিয়েও আল্লাহ ভিন্নভাবে করেন। যেমন নিজামুদ্দিন আউলিয়া, অনেক পাপ করেছেন, হত্যা করেছেন, কিন্তু আল্লাহ রহমত করেছেন, হেদায়েত দিয়েছেন, তাকে আউলিয়া বানিয়ে দিয়েছেন। এরকম কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে, অত্যন্ত সৌভাগ্যবান তারা। ঠিক একইভাবে ওয়াকার যদি সেরকম সৌভাগ্যবান না হয়ে থাকে, তবে ওয়াকারের সামনে সেই সুযোগ ছিল। এখন কথা হলো, ওয়াকারের ভবিষ্যৎ নিতে যখন শেখ হাসিনা, ওয়াকারকে নিয়োগ দেওয়া হয়েছে 1 বছর হয়েছে প্রায়। সাধারণত সেনাবাহিনী নিয়োগ দেয় মার্চ থেকে জুনের মধ্যে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদি দৈবিক দুর্ঘটনা না ঘটে। যদি এই সময়ের মধ্যে হয়ে থাকে, তাহলে এখন মার্চ এপ্রিল চলছে, তাহলে 1 বছর হয়ে গিয়েছে। তার দুর্ভাগ্য হলো, তাকে নিয়োগ দেওয়ার পরেই শেখ হাসিনা পালিয়ে যাবার উপক্রম হয় এবং পালিয়ে যায়। এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সামনে নিজামুদ্দিন আউলিয়ার মতো প্রভূত সম্ভাবনা এসেছিল, অনেক সম্ভাবনা এসেছিল। এবং অনেক মানুষ তাকে ভালো ভেবেছিল। সে নামাজি, সে হাদিস কোরআন পড়ে, কোরআন আয়াত পড়ে, সে আতেল টাইপের, একটু গান গায় বক্তৃতা দিতেও। সে সব শুনে মানুষ এত খুশি হয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনীতে কি একটা ওমর আছে? দেখেন তার সামনে কি সুযোগ এসেছিল। মানুষ প্রশ্নাতীতভাবে তাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। তখনও তো 8ই আগস্টের আগে তো আর ডক্টর ইউনূস আসেন নাই, কিন্তু মানুষ তাকে তার চাইতে বেশি সম্মান দিতে শুরু করেছিল। কিন্তু দেখেন, সে কি, আমরা ভুলভাবে এই দেশের মানুষ তাকে সম্মান দিয়েছে না? আমি বিশ্বাস করি নাই তাকে, তার কর্মকাণ্ডকে। কারণ সে সবই করেছে দেখানোর জন্য, অথবা অক্ষমতা থেকে, না পারা থেকে। তার প্রস্তুতি ছিল ছাত্রদের উপরে গুলি করা। কিন্তু যখন জুনিয়র অফিসাররা দ্বিমত প্রকাশ করেছেন, নাম্বার 1, নাম্বার 2, যখন জাতিসংঘ থেকে তাকে ফোন করা হয়েছে, ভলকার তুর্ক কিন্তু একথা বলেছেন, নাম্বার 3, যখন জাতিসংঘের মিশন বন্ধ হয়ে যাবে, সেনাবাহিনীর ইনকাম বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ সৈনিকের ইনকাম যখন বন্ধ হয়ে যাবে, তখন তো তাকে সাইজ করে দিবে, থাপড়াবে না, তার পরিবারকে পিটাবে না, তার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, মামাতো ভাই, খালাতো ভাই কোথায় আছে তাদেরকে মাইর দিবে না ধরে সেনা সদস্যরা, ইনকাম বন্ধ হয়ে গেলে। সেই কারণে সবাই তাকে ভালোবাসতে শুরু করেছিল। সে যখন স্বার্থের কারণে, বিভিন্ন কারণে যখন গুলি চালানো থেকে বিরত ছিল। তবে আমাদেরকে আরও বেশি বিভ্রান্ত ছড়িয়েছে বিএনপির মধ্যে একটা শয়তান আছে, জিয়া হাসান, বুদ্ধিজীবী দাবি করেন নিজেকে, জিয়া হাসান। আরেকটা আছে আবু রুশদ, আমি খুব পছন্দ করি এই আবু রুশদকে, করতাম। সেও বিভ্রান্ত ছড়িয়েছে, নামাজি, খুব ভালো। আরে ভাই, এগুলো তো ব্যক্তিগত গুণাবলী। তারপরে তার জন্য এই জিয়া হাসানও মিথ্যা কথা ছড়াতো, যে সে খুব ভালো, হ্যান ত্যান, এগুলো ছড়াতো। এই কারণে আমি বিশ্বাস করিনি তাদের কথা। সে তো 2-4টা লোক নিয়োগও করতে পারে সুবিধা দিয়ে, তাই না? পরে আমি যখন বুঝলাম ওয়াকারের আসলে ভালো লোক না, দেখেন এরপরে কতগুলো কাজ তার সামনে এসেছে। তার সেখানে আশ্রয় নিয়েছে প্রায় 1000 খানিক খুনি, অপরাধী, ধর্ষণকারী, লুটপাটকারী। এদেরকে সে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এই যে স্পিকার শিরীন শারমিন, তারপর সংসদ ভবনে অনেক পলাতক আসামি ছিল,
খুনি ছিল, তাদেরকে উদ্ধার করেছে তার নির্দেশে, ওয়াকারের নির্দেশে। প্রথম অপরাধ সে করলো। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসকে সে মেনে নিতে চায়নি। 8ই আগস্ট যখন শপথ হয়, সে একটা অপরাধ করলো, খটকা। এরপরে দেখেন এরপরে আরও অনেক খুনি অপরাধীকে পালিয়ে যেতে সহযোগিতা করলো। এরপর সেনাবাহিনীর ভিতরে থাকা যেসব অপরাধী, খুনি, ডিজিএফআইয়ের লোকেরা, প্রায় 188 জন অপরাধী কর্মকর্তা, অপরাধী সেনাবাহিনী ছিল। সব সেনাবাহিনী অপরাধী না, তাদেরকে রক্ষাকর্তা হিসেবে সে দাঁড়িয়ে গেল, আওয়ামী লীগের শেখ হাসিনার মতো। এরপরে শেখ হাসিনাকে সে মাননীয় বলে, সবসময় সম্মান করে বলে, কিন্তু ডক্টর ইউনূসকে মাননীয় বলে না, বলে ডক্টর ইউনূস। এটা কত বড় ধৃষ্টতা, আইন লঙ্ঘন, বুঝতে পেরেছেন? এরপরে দেখেন এখনও তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করার জন্য 1 নাম্বার কাজ করছে এই ওয়াকার। ছাত্রদের নামে দুর্নীতির অভিযোগ উঠানো, ছাত্রদের নামে প্রেমের অভিযোগ উঠানো, ছাত্রদের নামে ক্ষমতা দেখানোর অভিযোগ উঠানো, এইসব করে যাচ্ছে এই ওয়াকার একা। তাহলে দেখেন কি হবে, তার সামনে মেয়াদ আছে আর অল্প কয়েকদিন। এই কারণে সে অস্থির হয়ে গেছে। ভারতের প্রতিদান দিতে পারেনি, শেখ হাসিনার প্রতিদান সে দিতে পারেনি। এখন তার টার্গেট আরেকবার মেয়াদ বাড়ানো। ডক্টর ইউনূস কি তার আরেকবার মেয়াদ বাড়াবে? আমি যদি প্রধান উপদেষ্টা হতাম, আমি কখনোই আরেকবার মেয়াদ বাড়াতাম না, কখনোই না। ইউনূসের মতো, এই ওয়াকারুজ্জামানের মতো অনৈতিক একজন অপরাধী সেনাপ্রধানের কখনোই আমি মেয়াদ বাড়াতাম না। আমি যদি প্রধান উপদেষ্টা হতাম বা প্রতিরক্ষা মন্ত্রী হতাম বা প্রতিরক্ষা উপদেষ্টা হতাম, আমি সুপারিশ করতাম না তার নামে। সে জাতির সাথে বেইমানি করেছে। বাংলাদেশের সবচাইতে খারাপ যে কয়েকজন সেনাপ্রধান আছে, তাদের মধ্যে শীর্ষে থাকবে ওয়াকার, অথচ তার সুযোগ ছিল তাদের মধ্যে সেরা হবার। ওয়াকারুজ্জামানের সুযোগ ছিল এই সেনাপ্রধান, ভালো সেনাপ্রধানদের সেরাদের সেরা হওয়ার সুযোগ ছিল। ওই শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন মহির মতো সেরাদের সেরা হওয়ার সুযোগ ছিল 5ই মার্চের বা আগস্টের সময়, হাসিনা পলায়নের সময়। কিন্তু সে এখন, তার নাম থাকবে খারাপদের খাতায়। আজিজ খারাপ নির্বাচন করেছে, কিন্তু এত অপরাধ করেছে অপরাধীদেরকে। তারপরেই থাকবে আজিজ, তারপরেই থাকবে মইনু, তারপরেই থাকবে শফিউল, তারপরে ইকবাল করিম, ভুঁইয়া টুইয়া। এরা খারাপ সেনাপ্রধান নিয়ে একটা পর্ব আপনাদের সামনে আলোচনার মতো করে করার ইচ্ছা আছে আমার, সুযোগ থাকলে করব। বলুন তো এবার ওয়াকারের ভবিষ্যৎ কি হবে বলতে পারেন? ওয়াকারকে অবশ্যই মামলার মুখোমুখি হতে হবে, এদেশের সাংবিধানিক মামলার মুখোমুখি হতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।